ফ্রান্স তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে রাখতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং তাদের পরবর্তী টিম যাদের মুখোমুখি তারা হবে তারা হচ্ছে মরক্কো। এই মরক্কোকে হারিয়ে কিন্তু গতবার তারা ফাইনালে গেছিলো, সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল এবং মরক্কোর যে একটা ড্রিম জার্নি সেটা কমপ্লিটলি শেষ হয়েছিল গতবার ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে। এইবার সেই মরক্কো আবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সেই ফ্রান্সেরই। দেখা যাক সেই ম্যাচ কেমন হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ নিয়ে কথা বলবো এবং স্পেশালি কথা বলবো ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচটা নিয়ে, যেটা আজকে রাত্রির 1:30 থেকে রয়েছে। একটা হাইলি ইন্টেন্স ম্যাচ হতে যাচ্ছে, তো জুড়ে থাকো, শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। প্রথমে ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচ নিয়ে ছোটো ছোটো কথা বলা যাক। দেখো, ম্যাচের মধ্যে মশলা বলতে যেটা ছিল সেটা হচ্ছে পুরোপুরি প্যারাগুয়ে কেন্দ্রিক, কারণ ফ্রান্স তো তাদের মতো ফুটবলটা খেলেছে, কিন্তু একটা টিম যদি অলমোস্ট ম্যাচের প্রায় ধরে নেওয়া যায় যে 80 থেকে 90% সময় 8 থেকে 9 জন মিলে ডিফেন্স করছে, কখনো কখনো পুরো 10 জনই ডিফেন্সিভ জায়গাতে নেমে আসছে, তখন সেখানে পৃথিবীর যে কোনো টিমের পক্ষেই কিন্তু একটা উইনার খুঁজে আনা, একটা গোল খুঁজে আনা খুবই টাফ হয়ে যায়। এবং উইং থেকে চেষ্টা হয়েছে, ওপেন প্লে থেকে চেষ্টা হয়েছে, লং বল চেষ্টা হয়েছে। ফ্রান্স এমন কোনো পলিসি অ্যাপ্লাই করতে বাকি রাখেনি একটা গোল পাওয়ার জন্য, এবং ফ্রান্স জানতো যে যদি একটা মিনিমাম গোল পাওয়া যায় সেই গোলটাকে তারা ধরে রাখতে পারবে এবং প্যারাগুয়ের অফেন্সের মধ্যে, প্যারাগুয়ের ফরওয়ার্ড লাইনের মধ্যে বা প্যারাগুয়ের ক্রিয়েটিভিটির মধ্যে এমন কোনো বৈচিত্র্য নেই যে তারা সেই এক গোলটা ওভারকাম করতে পারবে, তারা ইকুয়ালাইজ করতে পারবে, ইভেন তারা জিততে পারবে। তো সেই একটা গোল ফ্রান্স কিন্তু বারবার খুঁজেছে এবং ফাইনালি যেটা হয় যে ডিফেন্স করতে 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 তুমি একটা সময়ে ভুল করবেই, ভুল করাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেটা প্যারাগুয়ের ডিফেন্স করেছে এবং ডেজিরে ডুও তার নামার পর যেভাবে ডাইনামিকটা চেঞ্জ হলো, যেটা হয়তো বার্কোলা পারছিল না, বার্কোলা একটু তাড়াহুড়ো করছিল, সেখানে ডেজিরে ডুওকে দেখে মনে হলো যে হ্যাঁ, কোথাও একটু হোল্ড করতে এসেছে, কোথাও বলটা ধরতে এসেছে, অ্যান্ড তার ফলেই পেনাল্টিটা ফ্রান্স ফাইনালি পায়। সেখান থেকে এমবাপের যেটা কাজ সেটা ফিনিশ করা, সেটা সে করে। 19টা গোলে রিচ করে গেছে, 150তম ফ্রান্সের গোল হয়ে গেছে। নকআউট পর্বে আরও একটা গোল এমবাপের খাতাতে জুড়লো এবং মেসির সাথে সমান গোল ট্যালিতে রাউন্ড অফ 32 শেষ হওয়ার পর, রাউন্ড অফ 16 শেষ হওয়ার পর সেম গোল ট্যালিতে মেসির সাথে রইল, যদিও দুটো অ্যাসিস্টের জন্য ট্যালিতে 1 নম্বরে। কিন্তু যেটা ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচের সব থেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠছে সেটা হচ্ছে প্যারাগুয়ে যে অ্যাপ্রোচে ফুটবলটা খেলেছে। মানে প্যারাগুয়ে মনে হচ্ছিল একটা সময়ের পর ফুটবল খেলতেই চাইছে না, প্যারাগুয়ে মারামারি করতে চাইছে এবং ন্যাস্টি কিছু ফাউল, আননেসেসারি ঝামেলা এবং ধাক্কাধাক্কি, অফ দ্য বল যে ফাউলগুলো এমবাপেকে করেছে, এবং সেটা হচ্ছে রেফারির সামনে দুটো ইনসিডেন্টই। কিন্তু রেফারি সেখানে রেড কার্ড তো ভাই দূরের কথা, একটা ইয়েলো কার্ডও শো করছে না। যে আলোচনাটা ওদের জার্মানি ম্যাচের সময় হয়েছিল, যে কোথাও জার্মানিকে ট্যাকটিক্যালি বারবার বিট করেছে, জার্মানির এগেনস্টে টো টু টো ফাইট করেছে এবং সেটা পেনাল্টি শুট আউট অব্দি নিয়ে যাওয়া, সেখানে একটা অসাধারণ গিলের পারফরমেন্স। কিন্তু ফাইনালি যেটা দেখা গেল যে না, ফ্রান্সের এগেনস্টে তারা সেই প্রসেসকে অ্যাপ্লাই করতেই পারবে না, ফ্রান্সের এগেনস্টে তাদেরকে ন্যাস্টি ফুটবলটা খেলতে হবে। এবং যেটা দিদির দেশও তিনিও জানিয়েছেন যে এর আগে কিন্তু 2018 ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে অলমোস্ট এমবাপেকে শেষ করেই দিচ্ছিল, যে পরে আর তাকে খেলানো যাবে না, এমন কিছু ফাউল হচ্ছিল, তো সেখান থেকে তাকে সাব অফ করে নিতে হয়। কিন্তু এই ম্যাচে এমবাপেকে সাব অফ করে নেওয়া যাবে না, এই এমবাপে আরও পরিণত, আরও সিনিয়র। তখন দিদির দেশও বলেন যে আমি আমার দুটো স্ট্রং ম্যানকে এমবাপের সঙ্গে জুড়ে দিই, যাতে কোনোভাবে প্যারাগুয়ের ফুটবলাররা এমবাপের ক্ষতি করতে না পারে। কিন্তু যে চ্যালেঞ্জগুলো এমবাপের ওপর হয়েছে, ক্ষতি হলেও কিন্তু হয়ে যেতে পারতো। দেখো, ওয়ার্ল্ড ফুটবলে ফিফা বারবার চেষ্টা করছে যে যারা ইম্পর্টেন্ট প্লেয়ার, যারা স্টার প্লেয়ার, যারা সুপারস্টার প্লেয়ার, তাদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে কোথাও ম্যাক্সিমাম প্রোটেকশনটা দিতে হবে। কিন্তু কালকের ম্যাচের রেফারি তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে যা খুশি করে নাও, আমি এসবের রাস্তায় হাঁটছি না। প্যারাগুয়ে যত ন্যাস্টি ফুটবল খেলুক না কেন, যেভাবেই ফ্রান্সকে চার্জ করে যাওয়ার চেষ্টা করুক না কেন, আমি গরম হতে পারবো না, আমি এভাবে নরম হয়েই খেলাবো। ফাইনালি যেটা হয়েছে যে এইরকম ম্যাচে যা রেজাল্ট হওয়া সেটাই হয়েছে, ফ্রান্স ফাইনালি জিতেছে। এবার ফ্রান্সের মুখোমুখি মরক্কো। দেখো, মরক্কো ম্যাচ এরকম হবে না, খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ মরক্কো দেখে মনে হচ্ছে গতবারে যে মরক্কোর ডিফেন্সিভ ফুটবল ছিল সেখান থেকে বেরিয়ে এসে মরক্কো অনেক বেশি ব্যালেন্সড ফুটবল খেলছে। মরক্কোর গোল করার লোকের অভাব নেই। কালকের ম্যাচে আমরা দেখেছি সাইবারি বেরিয়ে যাওয়ার পর, চোটের পর, হয়তো তাকে পরবর্তী ম্যাচে পাওয়া যাবে, হোপফুলি। হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, রিসেন্টলি বায়ার্নে সইও করেছে। তো সাইবারি বেরিয়ে যাওয়ার পর মনে হয়েছিল যে মরক্কো হয়তো স্ট্রাগল করতে পারে ফরওয়ার্ড লাইনে, কিন্তু দেখা গেল না, they have lots of strikers, they have lots of scorers,
তারা কিন্তু ম্যাচ বার করতে পারে এবং ফাইনালি কানাডাকে তাদের ঘরের মাঠে 3-0 গোলে হারিয়েছে। তো এই মরক্কো ফ্রান্সের এগেনস্টে অনেক বেশি ব্যালেন্সড ফুটবল খেলবে, ফিজিক্যাল ফুটবল তো হবে, তবে হ্যাঁ এরকম 90 মিনিট জুড়ে শুধুমাত্র ফিজিক্যাল চ্যালেঞ্জের ফুটবল হয়তো আমরা দেখবো না, একটা ভালো ম্যাচ আমরা দেখবো এবং এনজয়িং একটা ম্যাচ হবে। এবার প্রসঙ্গ হচ্ছে যে আজকে রাত্রিরে মানে মাঝ রাত্রিরে ব্রাজিল নামছে নরওয়ের বিরুদ্ধে এবং সেই ম্যাচে নামার আগে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে লুকাস পাকুয়েতা তাকে পাওয়া যাবে না এবং উল্টো দিকে নরওয়ে টিমটা তারা ডিফেন্সিভলি পুয়ার হলেও তারা কিন্তু অ্যাটাক ওয়াইজ যথেষ্ট ব্যালেন্সড এবং যথেষ্ট ফিউরিয়াস একটা টিম, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং তাদের টিমে হালান্ডের মতো একটা স্ট্রাইকার রয়েছে যাকে হয়তো ম্যাচের 70, 72, 75, 80 মিনিটও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হঠাৎ করে খুঁজে পাওয়া যাবে, হঠাৎ করে একটা হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করে দেবে। তো সেই ম্যাচ কত বড় পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য দেখার বিষয় হবে। দেখো, প্রথম যে পয়েন্টটা আমি অন্তত পক্ষে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফ্যাক্টর অফ কার্লো অ্যাঞ্চেলোত্তি। কার্লো অ্যাঞ্চেলোত্তি এমন একজন কোচ যাকে দেখে প্রথম ম্যাচে মনে হবে না যে তার টিম বিশাল ভালো খেলছে, দ্বিতীয় ম্যাচে মনে হবে না, তৃতীয় ম্যাচ থেকে মনে হবে একটু ইমপ্রুভ হলো, তারপর আরও একটু ইমপ্রুভ হলো, অর্থাৎ যত বেশি ম্যাচের সংখ্যা এগোই এই ধরনের নকআউট টুর্নামেন্টে তত কিন্তু কার্লো অ্যাঞ্চেলোত্তির টিমকে আরও বেটার খেলতে দেখা যায়, আরও বেটার শেপে দেখতে পাওয়া যায় এবং সেটা কার্লো অ্যাঞ্চেলোত্তি তিনি কিন্তু শো করেছেন। আমরা যদি মরক্কো ম্যাচ থেকে শুরু করি, তারপর যদি আমরা লাইন দিয়ে ম্যাচ ধরি, তাহলে লাস্ট জাপান ম্যাচ অবধি দেখলে মনে হবে যে ধীরে ধীরে কিন্তু পারফরমেন্সের যে গ্রাফ রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করেছে। অর্থাৎ এই ব্রাজিল টিমটা কার্লো অ্যাঞ্চেলোত্তির সিস্টেমে তারা কিন্তু নিজেদের যে স্ট্যামিনা রয়েছে, নিজেদের যা কিছু মালপত্র দেওয়ার রয়েছে সেটাকে অনেকটা সঞ্চয় করে রাখছে, ধীরে 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 খরচা করছে। প্রতি ম্যাচে কিন্তু সেম স্ট্র্যাটেজি কার্লো অ্যাঞ্চেলোত্তি তিনি ফলো করছেন না। জাপান ম্যাচে তিনি যে ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছিলেন, ডেফিনেটলি নরওয়ে ম্যাচে তিনি সেই স্ট্র্যাটেজি ফলো করবেন না। জাপান যে ধরনের টিম, কাউন্টার অ্যাটাক বেসড টিম, ডিসিপ্লিনড একটা ডিফেন্স টিম, সেখানে নরওয়ে কিন্তু ডিফেন্সিভলি স্ট্রাগল করছে, যেটা আগেই বললাম, কিন্তু অ্যাটাক ওয়াইজ প্রচণ্ড ভ্যারিয়েশন রয়েছে। মার্টিন ওডেগার্ডের মতো একজন খুব ভালো ক্রিয়েটার রয়েছে এবং মার্টিন ওডেগার্ড যে বলগুলো পাঠায় সেটাকে ধরার জন্য দুজন খুব অসাধারণ ফরওয়ার্ড রয়েছে, সরলথ এবং তার সাথে হালান্ড, এবং নুসা রয়েছে যে কিন্তু উইংয়ের যে কোনো পজিশনে খেলতে পারে, ডান দিক বাঁ দিক সুইচ করে। সো ভেরিয়েশনস রয়েছে ফরওয়ার্ড লাইনে। মাঝমাঠেও কিন্তু বার্গের মতো প্লেয়ার রয়েছে, তারা গেমকে কন্ট্রোল করতে পারে এবং অবশ্যই এটা মাথায় রাখা দরকার যে ব্রাজিল নরওয়ে ম্যাচটা কিন্তু একটা স্ট্রংলি ফিজিক্যাল ফুটবলের ম্যাচ হতে যাচ্ছে, কারণ নরওয়েও জানে খুব ভালো করে যে এই ব্রাজিলের সব থেকে বড় দুর্বলতার জায়গা হচ্ছে তাদের ফিটনেস এবং তার সাথে ক্যাসেমিরো আর দ্যানিলোর ইয়েলো কার্ড, তারা কিন্তু অলরেডি একটা করে ইয়েলো কার্ডে রয়েছে। তো তারা যদি আরও একটা ইয়েলো কার্ড কনসিড করে তাহলে পরবর্তী ম্যাচ যদি ব্রাজিল ফাইনালি কোয়ালিফাই করে, যেটা আমরা চাই, তাহলে কোয়ার্টার ফাইনালে গিয়ে আইদার মেক্সিকো অর ইংল্যান্ড যারা আসবে তাদের বিরুদ্ধে কিন্তু এই দুজন প্লেয়ার মিসিং হয়ে যাবে। তো তারা একটু সাবধানী ফুটবল খেলবে। এইরকম একটা টিমের এগেনস্টে ফিজিক্যাল ফুটবল ছাড়া রাস্তা আর কি রয়েছে? রাস্তা নেই। এবার তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে ব্রাজিল টিমে লুকাস পাকুয়েতাকে রিপ্লেস কে করবে, এবং সেখানে দাঁড়িয়ে একটা নামই সবাই বলছে, সেটা হচ্ছে দানিলো সান্তোস। একদমই লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট এবং ইয়ং এনার্জেটিক একজন প্লেয়ার, ক্রিয়েটিভিটি রয়েছে, মাঝমাঠে নেমে আসতে পারে, পাকুয়েতার মতো বলটা হোল্ড করতে পারে, বক্স টু বক্স যেতে পারে, অ্যান্ড ব্রুনো গিমারেস এবং তার সাথে অবশ্যই ক্যাসেমিরোর যে গোল্ডেন তারা টাইমটাতে রয়েছে, যে ফর্মটা ভালো রয়েছে, সেখানে দানিলো সান্তোস কুড বি দ্য বেস্ট ইনক্লুশন ইন দিস টিম। এর বাইরে আর কোনো পরিবর্তন হবে বলে পার্সোনালি আমার মনে হচ্ছে না। এবং বাকি যেটা সব থেকে আরও বড় বিষয় হতে পারে সেটা হচ্ছে যে ব্রাজিলের যে ফরওয়ার্ড লাইন রয়েছে সেই ফরওয়ার্ড লাইন কিন্তু চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল নরওয়ের ডিফেন্সের যে প্রবলেমগুলো রয়েছে, উইং ব্যাকদের যে কোথাও ভালনারেবিলিটি রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে অন্ততপক্ষে ফার্স্ট 15 to 20 মিনিটসের মধ্যে গোল তুলে নিতে এবং ফার্স্ট হাফে অন্ততপক্ষে লিড নিয়ে ড্রেসিং রুমে যেতে, যাতে পরবর্তী সময়ে কার্লো অ্যাঞ্চেলোত্তি আরও ম্যাচে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন এবং অন্ততপক্ষে 60-65 মিনিটের মধ্যে টিম 2-0 একটা লিড নিতে পারে। আর যদি একটা ওয়াইল্ড প্রেডিকশন করি তাহলে আমার মনে হয় যে খুব মার্জিনাল খেলা হবে, 2-1 একটা রেজাল্টই হয়তো হবে, যদি না এর থেকে বেশি খুব ডিভাস্টেটিং লেভেলের ফুটবল হয়ে যায়, খুব ওপেন ফুটবল হয়ে যায়, যেটা আমরা ন্যাচারালি হয়তো দেখবো না এই ধরনের মঞ্চে। বাট কোথাও আমার মনে হচ্ছে যে খুবই টেকনিক্যালি ম্যাচটা কমপ্লিট হবে। 2-1 আমি একটা প্রেডিকশন রাখছি এবং আমি চাই অবশ্যই ব্রাজিল জিতুক। আর যদি অঘটন ঘটে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ নরওয়েকে দেখে কিন্তু ততটাও খারাপ লাগছে না, নরওয়েকে দেখে ততটাও কিন্তু আনইমপ্রেসিভ লাগছে না, ভালোই লাগছে। তারা কিন্তু
অঘটন চাইলে ঘটিয়ে দিতে পারে। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ, অ্যান্ড অবশ্যই ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচটা কেমন এনজয় করেছো রাত জেগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।